প্রভুর চরণ ধুলি সম্বল করি। যখন গন্ধমাদন পর্বতে যাচ্ছে, প্রভু গো দাও দাও চরণ ধুলি দাও, আমি ধুলি পাত্র মিত্র নিয়ে রাবণ যখন গভীর আলোচনায় আছে, এখন মন্ত্রী সারণকে ডেকে বলছে, মন্ত্রী সারণ ওই দেখো হনুমান যাচ্ছে গন্ধমাদন, ওই ঔষধি এনে লক্ষণকে পুনর্জীবিত করবে, যাও তুমি ওর গতিরোধ করে শিখে থাকো, যার ভক্তি তারই হরি ভালো ওর গতি রোধ করবো। ওখানে গেলে তো আমি রোধ হয়ে যাবো। তোমার বয়স আর কম হয় না, রোদ হয়ে যাই কেমন 72 বছর বয়স, ওই 72 বছর বয়স মানে আর কয়েকদিন থাকতেছ। সাধারণ একটা ভাষায় যেন কি বলে মহারাজ, ওইখানে যাবো তো আবার তো কেন কিছু, এই হনুমান যাচ্ছে গন্ধমাদনে, ঔষধি এনে যদি লক্ষণকে পুনর্জীবিত করে, তাহলে আমি যে শক্তি সে অভিহিত করেছি এর তো আর কোনো দামই থাকলো না। তাহলে উপায়টা কি করি? উপায় আছে একটা, এই ওই যে আপনার মাতুল কালনামি না, ওই কালনামিকে স্মরণ করে। তোমার তো বুদ্ধি হয়েছে, মাথায় চুল উঠিয়ে গেছে মানে বুদ্ধির জন্য। পাঠাবো 70 মূল্যও ভালো, ভাগ মূল্যও ভালো। ওই কাল নেমে শুধু খায় আর ঘুমায়, এখন ওকেই পাঠাতে হবে হনুমানের গতিরোধে। ধীরে ধীরে গিয়ে যখন শিখে থাকবে কাল নেমিকে, ওই কাল বাড়িতে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছিল, তা কি দেখতে পাই রাবণ রাজা কেন আসে এই অসময়। তাহলে নিশ্চয়ই এই লঙ্কায় আর একটা অবীর সৈন্য নাই। আমার কথা মনে পড়েছে, আমি যদি যুদ্ধে যাই এ জীবনের ভরসা নাই। তাই স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করছে, যদি 2 দিন বেঁচে থাকা যায় স্ত্রীর সঙ্গে পরামর্শ করেই থাকা যায়। হরি বল হরি বল। মরণ তো কত রকম, তাই না? এই এক মরণ হলো, এই আরো মরণ আছে, তা সে কত তোর বলা যায় না। আমরা নিত্য মারা জীব, এই জন্য সে মরণের কথা বলা যায় না। এখন কালনিমি যখন দেখেছে, মনে মনে চিন্তা করছি স্ত্রীর সঙ্গে একটু সুপরামর্শ করি, যদি 2 দিন বেঁচে থাকা যায়। অভিজ্ঞতা সুন্দরী, আরে যেন বসন্তের কোকিল, টু 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 করে তো ডাক শুনছ। ওই দেখো রাবণ রাজা আসছে। বা আরে বাঘ নিয়ে তো মামা বাড়ি আসবে, ভালো মন্দ খাবে। ওরে না, ভালো মন্দ খাওয়ার জন্যও আসে না, খাওয়ার সময় তো না, তবে ও আমারে খাওয়ার জন্য আসে। শোনো, এই লঙ্কায় আর একটাও বীর সৈন্য নাই।
তা আমার কথা মনে পড়েছে, যদি আমি যুদ্ধে যাই এই জীবনের ভরসা নাই, তাই তুমি একটা মিথ্যা কথা বলিও। তুমি বলবে, যখন তোমাকে জিজ্ঞাসা করবে মামি আমার মামা কোথায় গেছে বলো দেখি, তুমি বলবে তোমার মামা বাড়ি নাই। এক কথা শুনি রাবণ রাজা চলে যাবে। আমি যে ঘরের মধ্যে গিয়ে লেপ মুড়িতে ঘুমোচ্ছি, আমি ঘর থেকে বেরোবো, তোমাকে সঙ্গে নেবো, সামনে শীত, তোমাকে থুয়ে যাবো না, মনে আছে পাবো না, তোমাকে সঙ্গে নিয়ে এ দেশ থেকে পালিয়ে যাবো, আমার মরা লাগবে না। 10টা না 5টা না, একটা মাত্র স্বামী তুমি। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমি 1000টা মিথ্যে কথা বলতে পারি এই না। না বললাম নিনি, এই না সহদর নিনি। হ্যাঁ তাহলে বলিও কিন্তু, হ্যাঁ আমি এই যে গেলাম ঘরে, ও তাড়াতাড়ি ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়েছে। তাড়াতাড়ি কাজ করতে গেলে বেশি ভালো কাজ হয় না, পা বেরোয় গেছে। রাবণ রাজা দেখে বেলাইছে পা বেরিয়ে গেছে। ওই একটা গল্প আকারে যদি বলা হয়, ওই পাওনাদার এসেছে বাড়ির পরে, তা ওই ছোটো ছেলে খেলা করে বেড়াচ্ছে। জিজ্ঞেস করছে এই তোর বাবা কই গে? বলছে বাবা বাড়ি নাই। তোর বাবা বাড়ি নাই, যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং নিয়ে আছে বাবা নাই। কাল নিয়ে পিড়াই তাই ঠ্যাং বেরোয় গেছে। এখন মামির কাছে না শুনে তো আর ওই হারাম দাদারে টেনে বের করতে পারে না। ও মামি বলো দেখি তুমি আমার মামা কোথায় গেছে, আমি তাই শুনি। উনি বাড়ি নাই, ঘরের উপরে যে মানে লেপের উপরে খাটুলিতে ঘুমাচ্ছে। লেপের উপরে খাটমুড়ি দেয় না, খাটের উপরে লেপ মুড়ি দেয়, মানে তাড়াতাড়ি না বলতে পারলে আর গলায় যেন বেঁধে রয়েছে, ওই সেই তাড়াতাড়ি বলতে গেছে, তাই লেপের উপরে খাটমুড়ি দিয়েছে। এখন কাল নিয়ে আর কি করবে, যে ওরে সতী লক্ষ্মী রমণী রে তোর কপালে নিজে নিজেই খুললা গালি। এখন চক্ষু মুছিতে মুছিতে বেরিয়েছে, এসেই দেখতে পায় রাবণ রাজাকে। দেখা যায় কি ভাগ্নে আমাকে এত ডাকাডাকি করছো কেন? এখন কাল জিজ্ঞেস করছে, রাবণ রাজা বলছে তাহলে তুমি বুঝতে পারছো না, শোনো এই এই যে ঘুমোচ্ছ, এত ঘুম ঘুমাও, এত খাওয়া খাও, ফাও খাওয়া, হ্যাঁ হ্যাঁ রে, এই লঙ্কা সংবাদ টংবাদ রাখো। সেজন্যই তো তুমি আছো বাবা। আমি আছি। হ্যাঁ হ্যাঁ, নিকুম্ভিলা যজ্ঞাগারে আমার পুত্র ইন্দ্রজিৎকে রামানুজ লক্ষণ নিরস্ত্র অবস্থায় করেছিল নিধন। প্রতিকার অর্থে লক্ষণের পক্ষে আমি শক্তিশালী ভূষায়িত করেছি, উত্তম কাজ করেছো, আমার ভাগ্যের মতো কাজ করেছো। কিন্তু এই লক্ষণকে বাঁচাবে বলে হনুমান যাচ্ছে গন্ধমাদন পর্বতে চলে, ঔষধ এনে তাকে পুনর্জীবিত করবে। যাও ওই হনুমানের গতিরোধ করে এসো। উদ্দেশ্যে প্রণাম করে ঘর পড়ার পায়, তুমি 7 দিনই বেতন আমার সঙ্গে দেখা না। বাবা 7 দিন? আচ্ছা তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি না, তুমি না অত্যন্ত মায়াবী? আমি আমি সাহসী কাঁপছি বাবা। তা মায়া বলে একটি যোগী রূপ ধারণ করো না, যোগী মূর্তি ধারণ করিয়ে তপ জপ কিছু করা লাগবে না, শুধু বলবে জয় জয় হর হর বম বম জয় শিব শম্ভু রাম। এই যে অবশেষে যে রাম যুক্ত করবে, হনুমান তো রাম ভক্ত শুনতে পাবে, তোমার কাছে যাবে। এইবার তুমি আতিথ্য গ্রহণ করাইয়ে যদি ওই সরোবরে পাঠিয়ে দিতে পারো, সরোবরে থাকে বিশাল কুম্ভীরিণী, মানুষ পেলেই দড়ি দড়ি খায়, হনুমান গিয়ে লম্প দিয়ে পড়বে, কুম্ভীরিণী টপ করে ছেড়ে ফেলবে, তাহলে যুদ্ধ বিগ্রহ কিচ্ছু করা লাগবে না। পারিতস্বরূপ তুমি এই বৃহৎ কর্ম করলে পারিতস্বরূপ তুমি আমার রাজ্যের অর্ধেক পাবা। হাতিশালের হাতি, ঘোড়াশালের ঘোড়া, 10,000 সুন্দরীর 5,000 তোমার। ভাগ্না ও তো মরিয়ে গেছে, দড়ি ধরে আগে আমি রাজ্য নিয়ে নেই অর্ধেক, বললাম তো। আর আমি তো এই কর্মের কথাটা শিখিয়ে দিচ্ছি। তাই আমি মনে করছি মরিয়ে গেছে, না, গেল না। মরে। কর্ম না করে কিছু পাওয়া যায় না জগতে, কর্মই ধর্ম, কর্ম তাই। করেই সব কিছু পেতে হয়। 5,000 সুন্দরী 10,000 দিয়ে দেবো, 10,000 সুন্দরী 5,000 তোমার। আমার হুম, আরো একটা শালা বাকি রয়ে গেল, এই ওই যে মা মা মন্দ যদি তো তোমার ভাগ্নে হতো। আরে বাকি ওদের তাতে কি হয়েছে, বাঘের তার চাবিয়ে কিনে ওরে হারাম দাদা রে, এই সম্পর্ক বোধ যার নাই সে তো মরণ কল এমনি পাঠায়। স্বেচ্ছায় যাবে, না গেলি কি না গেলে আমি তোমাকে নিশ্চিত করবো। তাই হুম, আমার জীবনের দাম জানো? তোমার জীবনের 1 পয়সা মূল্য নাই। জানে না, এখন কাল নেমে বুঝেছি ও না গেলেও মরবো, গেলেও মরবো। তা যদি না যাই এই দুষ্টের হাতে মরণ হবে।
আর যদি যাই তাহলে ভক্ত হনুমানের হাতে আমার মরণ হল, আমার পরপারের কাজ হবে। যাই, এইখানে আমার থাকার দরকার নাই। ধীরে ধীরে গিয়ে এবার ওই বিকটা সুন্দরীকে বলছে, ওগো ও বিকটা সুন্দরী, মা তুমি তো একেবারে বসন্তের কোকিল সেজে গেছ। আমি রাজা পীড়ায় হয়ে গেছি, 15 রাজা হয়ে গেছে। হ্যাঁ তাই। তা রাজা হতে যা যা লাগে একটু আয়োজন করো। আমি সব কিছু আগে তেই গুছাই রাখছি। কি? আমি জানি তুমি কেমন রাজা হবা। কি কি জোগাড় করেছো? হাতে শাখা বানিয়ে ফেলছি, কপালে সিঁদুর মুছে ফেলাচ্ছে, সাদা থান কামড়, 8 মণ আমের কাছে রাখছি, একটা মালসা রাখছি, এখানে কোদাল রাখছি, এখানে আছাড় ছাড়া দাও রাখছি, বুঝলে? সব গুছাই রাখছি। এই নাকি আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী। আমি জানি তুমি কি হবা। আমি রাজা হব আর তুমি আমার শ্রাদ্ধের আয়োজন করে বসে আছো। তোমার মতো অলক্ষী রমণী নিয়ে আমার রাজ্যপাট চালানো হবে না, এই জন্যে আমি তোমাকে বর্জন করব। তুমি বর্জন করলে কি হবে? আমি গ্রামে তো 5 জন গুছাই নেবার। ওরে আমার সতী লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বর্জন করেই গেলাম। কাল নেনি হনুমানের অলক্ষ্যে ওই পর্বতের উপরে বসে বসে নাম জপ করছে, জয় জয় হরে হরে বম বম, জয় শিব শম্ভু রাম। এখন হনুমান অনুসন্ধান করছে ঔষধ, চেনে না, তাহলে কি করে পাবে? তা যাই দেখি ওই জমির কাছে, জয় জয় হরে হরে বম বম, জয় জয় দেব রামচন্দ্রের। কেমন থাকে আলবি কেবল সম্মুখে তো প্রণাম করে দিয়ে বেঁচে গেলি, যদি পিছনেই তো প্রণাম করতি, অসীমত করে তোমাকে। আর আমার যোগী রে, উল্টো যোগী নাকি? সম্মুখে প্রণাম করলাম বেঁচে গেলাম, পিছনে প্রণাম করলে ভস্মীভূত হয়ে যেতাম। তুমি কেমন যোগী আমি পরীক্ষা না করে যাবো না। বলো তো বলো তো আমি কে, কি জন্য এসেছি? তাই তবে আমি একটি বাবাদির নাম স্মরণ করে দেখি। করো করো। জয় জয় হরে হরে বম বম, জয় শিব শম্ভু রাম। বেশ বাবা, কি? পেটটা ধরে গেছে। কি ধরলো? একবার ঠটস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়ে গেছে। কি ধরলো? তুমি হচ্ছে পবন পুত্র হনুমান, আর সত্যই তো বলেছো। লক্ষণ করতে শক্তির ছেলে, এসেছে গন্ধমাদন পর্বতে, ঔষধের নাম গেছ ভুলে, এখন স্বর্ণপূর্ণ হয়েছে আমার কাছে। তাই তুমি না তো বাবা? সত্য কথাই বলেছো যোগী বাবা, আমি ঔষধ ভুলে গেছি, আমাকে ঔষধ চিনিয়ে দাও। তবে একটা কর্ম, কি? আমি হচ্ছি বহুদিনের নূতন সন্ন্যাসী, কিন্তু বহুদিনের নূতন কোনদিন সন্ন্যাসী। সেবা না করে কোনোদিন জলটুকু স্পর্শ করি না। তাই ওই ওই যে তোর দেখছো বাবা, ওই তোর সর্ব অঙ্গে এখন মর্দন করে যা, ওই যে সরোবর দেখা যায়, ওই সরোবরে যাবে আর আসবে, স্নান করে আসো। আমি ঔষধ গোট গাট করে রাখবো, দুটো সেবা করে নিয়ে চলে যাবে। কিন্তু সরোবরে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। যাওয়া মাত্র কাজ আমি হয়ে যে যাবে, প্রভুর কর্মে এসেছি। এখন যাওয়া মাত্র কাজ হয়ে যাবে। যা মাত্র কাজ হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, হনুমান হনুমান ওর কথা, ইঙ্গিতের কথাও বুঝে ফেলেছে, যা মাত্র কাজ হয়। সরোবরে যা মাত্র কাজ হয়, যারা না জানে তাদের হয়, আর যারা আত্মদর্শী, যারা জানে তাদের কিছু হয় না। হরি বল হরি বল। এবার ধীরে ধীরে গিয়ে যখন পাড়িয়েছে ওই যে বহুদিনের বন্ধকালী কুম্ভিনী ভক্তের চরণ পেয়েছে। ভক্তের চরণ কে না চায়? সবাই তো ভক্তের চরণই চায়। হনুমান চিন্তা করছে, কি এই সরোবরে আমার প্রভুর কোনো শত্রু আছে, আমার কোনো শত্রু আছে, এ তো আমি জানি না। এ আমার চরণ ধরেছে, দেখতে হবে। লক্ষ্য প্রমাণ করে যখন পাড়ের পরে গেছে, দেখে কুম্ভিনী চরণ ধরে রয়, কিন্তু দাগ লাগে নাই হনুমানের পায়ে। দাগ পড়ে না। দাগ পড়ে নাকি? আমার মতো অজানা যারা দাগ পড়ে তাদের, কিন্তু জানা মানুষের দাগ পড়ে। এবার ক্রোধ উপজয় সাদরে আঘাত দিয়ে কুম্ভিনী চূর্ণ হয়ে গেছে। আত্মা তো অবিনশ্বর, আত্মার বিনাশ নাই। যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, এই অবিনশ্বর আত্মা শূন্য মার্গে গিয়ে 16 বছরের যুবতীর মূর্তি ধারণ করে করজোড়ে রামযুক্ত ভক্ত হনুমানের স্মরণ বন্ধন করছে। ও কি রে রাম গুণ নিধি, হরি গুণ নিধি, কি রে আমার রাম গুণ নিধি, হরি গুণ
কি আমি বধ করলাম একটা কুম্ভীরিণী, আর এদেরকে 16 বছরের যুবতী এক মেয়ে। আমার তুমি কে? আমি উর্বশী। আমি দেব সমাজে নৃত্য পরিবেশন করতাম। একদিন আমার আত্মহংকারের তাল ভগ্ন হয়েছিল, তখন দেবকুল আমাকে অভিশাপ দেয়, উর্বশী এই রসভগ্নের দায় অভিশাপ দিলাম তোরে। 60 সহস্র বৎসর কুম্ভীরিণী হয়ে থাকবি জগতের বুকে, যেদিন রাম ভক্ত হনুমানের শরণ পাবি সেই দিন আবার অভিশাপ থেকে মুক্তি লাভ করবি। ও বাবা হনুমান, তুমি আমাকে আশীর্বাদ করে দাও। প্রভু রাম দয়াময় হয়তো এই অভাগিনীকে মুক্তি দিতেই তোমাকে পাঠিয়েছে সরোবর। হরি বলো হরি বলো হরি বলো। আমি যেন দেবলয়ে গিয়ে কোনো স্থান পাই। ওমা, তোমার কর্মবন্ধন কেটে গেছে না, তুমি যাও, দেবলয়ে গিয়ে কোনো স্থান পাবে। রমণী যখন চলে যায় ডাক দিয়ে হনুমানকে বলে যায়, হনুমান সাবধান। কেন মা? ওই যে যোগী তোমাকে পাঠিয়ে দিয়েছে সরোবরে, ও তো যোগী নয়, রাবণের মাতুল কাল নেই, তোমার মৃত্যু কামনা করে পাঠিয়ে দিয়েছে সরোবরে। রাবণের মাতুল কাল নেই আমার মৃত্যু কামনা করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওর যে মৃত্যু ঘনিয়ে এসেছে ও তা জানে না। ওদিকে কাল নেই নিজে নিজে রাজা, এত সময় হনুমান বেঁচে নাই। তাহলে আমি লঙ্কায় ফিরে যাব, 10,000 সুন্দরী 5,000 পাবো, কি আনন্দে আমার দিন কাটবে। সোনার খাটে বসবো আমি, রূপার খাটে ভাইয়ের গরি রে, আমার কামড়ে ভাইয়ের গরি রে। 10,000 সুন্দরীর মধ্যে 5,000 ভাইয়ের গরি রে। সুখে কালকা ভাইয়ের গরি রে। সে বলবে মহারাজ আমার খেয়ে পান্তা খাও ভাইয়ের গরি রে। তখন অভিশাপ যাও ভাইয়ের গরি রে। হবে রাজা হয় কালিন্দী পর্বতের উপর ভাইয়ের গরি রে। এখান থেকে হনুমানকে রামলাল ভক্তরা জয় রামচন্দ্র জয়, জয় প্রভু রামচন্দ্র জয়। বাবা ফল থেকে গট খা বাবা, গট খা, ওই ফুল পাতা খা, আমের পল্লব খা, বেল পাতা খা, তুলসী পাতা খা বাবা, ফল খাস খা, খাবা তুই খা, ওই খা ভয় বাবা। পেয়ে ফল খা। এখন সেই ফল খাওয়ার কথা আর বলি, বেশ গোয়াট খা, আমরো বল্লভ খা, ওল পাতা খা, ওসব কিছু খাবো না, আজকে তোমারে খাবো। আমারে খাবি? পুরি বাবা, আমারে খাওয়া এত দিয়ে? তুমি সত্য করে বলো তো, তুমি আমার ঔষধি জোগাড় করে রেখেছো? হ্যাঁ একেবারে সব। সত্য করে বলো তুমি কে? আমি? আরে বাবা তা কৃষ্ণ, আমি হচ্ছি যোগী বাবা টাইটাল। নাম যোগী, বাবা টাইট। তুমি না রাবণের মাতুল কাল নেই? না 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 বাবা, আমি আসি, আমি হয়েছিলাম হচ্ছে ওয়াকালিনী। তুমি অকাল নেই? ওয়াকালে হয়েছিলাম, কোনো সাল তারিখ দিন দায়িত্ব অমাবস্যা পূর্ণিমা কোনো কিছু ছিল না, ওয়াকালে হয়েছিলাম। তোমার জীবনে অকালই নেমে এসেছে কালনি, তুমি আর এক দণ্ড জগতে থাকতে পারবে না, তোমার দিন শেষ। হনুমান লম্পক যোগা কালনিমিকে গলা টিপে মিডি হাতে ধরে দেখে নড়ে চড়ে। এবার মাথাটি চাপ দিয়েছে, ভিতরে ঢুকে গেছে, হাত পা যা নড়ে, ভিতরে দিয়ে 3-4 বাকি যা ছিল দিয়ে কুমড়োর আকার করিয়ে লেজের অগ্রভাগে বেঁধে ডেকে বলছে, প্রভু আমার কথা নিও, এই দুষ্ট কালনেমিকে রাবণ যেখানে আছে তার অনতি দূরে পৌঁছে। এখন ঢিপ করে পড়েছে মন্ত্রী সারণ, বলো এই অন্ধকারের দিকে, যে বাঁশবাগানের দিক, এই অন্ধকারে না? হ্যাঁ ঢিপ করে কি পড়লো দেখে এসো তো। ডিপ করে পড়লো কি তাই? হ্যাঁ পড়িয়া ডিপ। ও যাই বলুক তাই বলুক, কথা কিন্তু তাই হয়, হিসেব মতো তাই হয়, পড়ার পরে তো শব্দ উৎপত্তি হয়। আর আমরা বলি যে ডিপ করে বললো, আরে আগে ডিপ হয়নি, পরে তারপরে ডিপ হয়। কি? কথা ওর ঠিক, অথচ আমরা সবাই বলি এই ডিপ করে বলছি। তাহলে কি পড়লো দেখিয়ে এসো। দেখে আসতে?
যাই দেখি না গেলেও মরি আর গেলেও মরি, অন্ধকার হলে কি হবে, যা কি হবে। মহারাজ কি তবে একটা কাজ করেন, তার আগে একটা কাজ করি, এই একটা ব্যাটারি ছাড়া লাইট দেন। ওরে হারাম মহারাজ হ্যাঁ আন্ধারে আসাতে আসাতে গেলাম, তাই দেখলাম কি ওই তাল মাসে বাদ্য পড়িয়েছে। তাল মাসে বাদ্যর পড়ে না, বাদ্যর মাসে তাল। মিথ্যে কথা বলতে গেলে একটু হয় তাল বেতাল। তুমি তো সত্যি সত্যি যাও নাই। যাইনি, এবেরও যাবো না, সারা রাত ঘুরে এই হয়ে গেলাম। তাই কি মর বইছে গা। যাও ভালো করে দেখে এসো। মহারাজ হ্যাঁ একেবারে নিকটে গেছি আমি। কি দেখলে? নিকটে যেয়ে দেখলাম আপনি তো নিরামিষ খান, নিরামিষ খান, তাই এখানে তো বন্যা হয়ে গেছে।